স্যার আমি এই মহিলার ব্যাকগ্রাউন্ড চেক করেছি। ওনার নাম শিপ্রা। উনি একজন হাউসওয়াইফ ছিলেন। স্যার পরেশ তো তাও একজন অপরাধী, ওর অনেক শত্রু থাকতে পারে, কিন্তু এর কার সাথে কি শত্রুতা থাকবে? কারণ তো অনেক কিছু হতে পারে পুরবী, কিন্তু এদের দুজনের মধ্যে একটা ব্যাপার কমন, এদের দুজনের ব্রেনেই একই কেমিক্যাল পাওয়া গেছে। তো ওদের দুজনের শত্রুও এক হতে পারে। কিরণের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার কিরণ শিপ্রার হাজবেন্ড ছিল, ও আর 2 বছর আগেই মারা গিয়েছেন। স্যার কিরণ শিপ্রাকে বেশ মারধর করতো। কোনো না কোনো বিষয় তো আছে পরেশ আর শিপ্রার মধ্যে, কোনো কমন ব্যাপার, যার জন্য এরা দুজনেও সেই খুনির টার্গেটে চলে গেছে। কি হতে পারে সেই কমন ব্যাপার? কি হতে পারে? স্যার আমি পরেশের প্রতিবেশী হিসেবে 5 বছর ধরে আছি। স্যার অদ্ভুত ব্যাপার স্যার, না আমি ওকে কখনো দেখেছি আর না কখনো পরিচয় হয়েছে। আর কেউ নেই ফ্যামিলিতে ওর? স্যার ওর বাবা ছিলেন, যার মৃত্যু তখন হয়েছিল যখন জেলে ছিল। আর কেউ নেই স্যার। স্যার শিপ্রার হাজবেন্ড খুব স্ট্রিক্ট ছিল। ওর সঙ্গে কথা বলা তো দূরস্থ, দেখা অবধি করতে দিত না। ইনফ্যাক্ট ও তো ওকে খুব মারধরও করতো। স্যার ওর হাজবেন্ডের ডেথের পর আমি অনেকবার চেষ্টা করেছিলাম ওর সঙ্গে কথা বলার, ওর সঙ্গে দেখা করার, কিন্তু ও কোনোভাবে ইন্টারেস্ট দেখায়নি। আচ্ছা, ওনার কি কোনো কোনো কাছের বন্ধু বা কোনো আত্মীয় ছিল না? স্যার আমার কিন্তু মনে হয় না কেউ ছিল। আচ্ছা, শিপ্রা আর পরেশ দুজনের জীবনে একটা বিষয় কমন ছিল, দুজনেই জীবনে একা ছিল, না কোনো বন্ধু না কোনো আত্মীয়। স্যার ওই দুজনের মধ্যে একটা জিনিস কমন। কি? স্যার আমি পরেশ আর শিপ্রার কম্পিউটার চেক করেছি, তো ওদের কম্পিউটার হিস্ট্রি থেকে জানা গেছে দুজনেই অনলাইন সাপোর্ট গ্রুপে যুক্ত হয়েছিল। আচ্ছা, অনলাইন সাপোর্ট গ্রুপ, তার মানে? স্যার এই গ্রুপটা অ্যাকচুয়ালি ডিপ্রেশন, লোনলিনেস, ড্রাগ অ্যাডিকশন আর মাদকাসক্ত হয়ে থাকে তাদের কাউন্সেলিং করে আর তাদের সাহায্য করে। স্যার এই শিপ্রা 2 সপ্তাহ আগে একটা গ্রুপে জয়েন করেছিল যারা বিবাহিত জীবনে কোনো সমস্যা হলে সাহায্য করে। আর পরেশ নিজের একাকিত্ব কাটানোর জন্য আগের মাসে এরকম গ্রুপে জয়েন করেছে। অদ্ভুত কোইন্সিডেন্স তো। দুজনেই একই অনলাইন গ্রুপ জয়েন করে আর দুজনের একই রকম সমস্যা হয়। জানতে পারলে কিছু এই গ্রুপের ব্যাপারে? স্যার আমাদের সাইবার এক্সপার্ট রাজ এই গ্রুপগুলোকে ট্রেস করার চেষ্টা করছে, খুব তাড়াতাড়ি কিছু জেনে যাব। স্যার হ্যাঁ স্যার শিপ্রার খুন এই লোকটাই করেছে স্যার। যে সময় খুন হয়েছিল সেই সময় যত লোক উপস্থিত ছিল তাদের মধ্যে এই খুব অদ্ভুত ছিল। স্যার যেই সময় অভিজিৎ স্যার আর পূরবী সুপার মার্কেট গেছিল ঠিক সেই সময় এই লোকটা ওখানে যায় আর ভিড়ের মধ্যে মিলিয়ে যায়, আর যখন শিপ্রা মারা যায় তখন ওখান থেকে পালিয়ে যায়। ফেডরিকা, একটা কাজ করো, আমাদের ডেটাবেস চেক করো, হয়তো এর বিষয়ে কিছু জানা যাবে, কোনো লিড পাওয়া যাবে। তার মানে স্যার এই খুনি সুপারমার্কেটে কিছু কিনতে যায়নি, কিন্তু শিপ্রাকে মারার জন্য গেছিল। হ্যাঁ রাজ, ওকে ঠিক আছে, তুমি আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দাও। থ্যাংক ইউ। স্যার সাইবার এক্সপার্ট রাজ ফোন করেছিল, ওর কথা অনুযায়ী 2টো গ্রুপ একই আইপি অ্যাড্রেস থেকে বানানো হয়েছে। ও, একই কম্পিউটার থেকে? হ্যাঁ স্যার। আইপির অ্যাড্রেস পেয়েছো? হ্যাঁ স্যার, আন্ধারেতে একটা প্রিন্টিং শপ আছে, এই গ্রুপগুলো ওখান থেকেই করা হয়েছে। ব্যাস, তাহলে অভিজিৎ তুমি আর পূরবী ওখানে যাও আর দেখো কে আছে এসবের পিছনে আর ওর কি কানেকশন আছে। স্যার, দয়া, কি ভাবছো? না স্যার, মানে পঙ্কজ তো বলল যে ওই লোকটা শিপ্রাকে মারার জন্যই এসেছিল। তাহলে ও জানলো কি করে স্যার যে শিপ্রা ওই সুপারমার্কেটে আছে আর লোকেদের ওপর হামলা করছে? ও শিপ্রাকে ফলো করছিল হয়তো। যদি ফলোই করে থাকে তাহলে অভিজিৎ আর পূরবীর ওখানে ওই সুপারমার্কেটে পৌঁছানোর আগেই ওকে মেরে চলে যেত, পরে ওকে মারতো না। অভিজিতের সুপারমার্কেটে পৌঁছতে 20 মিনিট সময় লেগেছে আর খুনিরও ওখানে পৌঁছতে একই সময় লেগেছে। তার মানে হলো এই দুজনকেই খবর একই সময়ে পৌঁছানো হয়েছে।
আচ্ছা স্যার, এটা নয় তো যে ইনফরমেশন খুনির কাছে আমাদের এখান থেকেই গেছে? আমাদের এখান থেকে ইনফরমেশন? হ্যাঁ, হতে পারে। দয়া, এটা আবার হয়নি তো যে যখন আমরা পরেশকে হসপিটালে দেখতে গিয়েছিলাম তখন খুনি ওখানে ছিল আর আমাদের কথা শুনতে পেয়েছে? তাহলে খুনি হসপিটালে করছিল কি? দয়া, পরেশ খুনির হাত থেকে প্রথমে তো বেঁচে গেছে। হতে পারে খুনি নিজের অসম্পূর্ণ কাজ করার জন্য হসপিটালে যেতে পারে, পরেশকে শেষ করে দিতে চেয়েছ সেই জন্য। ডক্টর, আপনি কি এই লোকটাকে দেখেছেন? না। দাদা, এই লোকটাকে একটু দেখুন। এই হসপিটালে একে কোথাও দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, একে তো আমি দেখেছি। কোথায় দেখেছেন? ওই যে ওখানে ওখানে ওয়েটিং রুমে। এখানে কেউ এসেছিল নাকি? না স্যার, এখানে কেউ আসেনি। ঠিক আছে। হ্যাঁ দয়া, স্যার, পরেশ তো ঠিক আছে, কিন্তু ওই খুনিকে এখনো দেখা যায়নি। কোথাও নিশ্চয়ই লুকিয়ে আছে দয়া, সঠিক সময়ের অপেক্ষা করছে। স্যার, হ্যাঁ, ওয়েটিং রুমে চেক করেছি স্যার, ওখানে কেউ নেই। ও তো এখানেই আছে, কিন্তু কোথায় কোথায় লুকিয়ে বসে আছে? এই, দাঁড়া! এই, সরে যাও। কোথায় পালাবি? দাঁড়া! এই, দাঁড়া! মাই গড! হ্যাঁ ভাই, কি পেলে? স্যার, এই দুটো সাইট ডিলিট করে দেওয়া হয়েছে। এগুলো আর অপারেশনাল নেই। মানে অপরাধী প্রমাণ লোপাট করে দিয়েছে? হ্যাঁ স্যার, কিন্তু স্যার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আমি আপনাকে বলতে পারি। কি? এটা দেখুন স্যার, এই আইপি অ্যাড্রেস থেকে, এই কম্পিউটার থেকে সেই একই রকমের আরও 6টা অনলাইন সাপোর্ট গ্রুপ তৈরি করা হয়েছে। তো লোকেদের ফাঁসানোর জন্য এরকম অনেক গ্রুপ বানানো হয়েছে? হ্যাঁ স্যার, আর স্যার গ্রুপ ডিটেলসগুলো আমি চেক করে নিচ্ছি। মানে স্যার, পরেশ আর শিপ্রা ছাড়া আরও অনেক মানুষ আছে যাদেরকে এরা ফাঁসিয়েছে। কিন্তু স্যার, উদ্দেশ্য কি হবে এই ধরনের সাইট বানিয়ে মানুষকে টার্গেট করার? ওই কেমিক্যাল রিলেটেড কিছু হবে। আচ্ছা, রেজিস্টারে কিছু পেলে তুমি? হ্যাঁ স্যার, গত 3 মাসে 85 জন এই কম্পিউটার ব্যবহার করেছে। সবার ডিটেলস চেক করতে হবে। ঠিক আছে। স্যার, এটা দেখুন, 6টার মধ্যে 5টা গ্রুপ ডিলিট করে দেওয়া হয়েছে, কিন্তু এখনো একটা সাপোর্ট গ্রুপ অ্যাক্টিভ রয়েছে আর এখনো ওটা অপারেটেড হচ্ছে। এনহ্যান্সিং দ্য লাইফ অফ লোনলি পিপল, মানে এটা পরিষ্কার। গ্রুপ বানানো হয়, একাকিত্বে থাকা লোকেদের ফাঁসানো হয়, আর গ্রুপটাও ডিলিট। তাহলে ওরা আরো একটা শিকার খুঁজছে। একটা কাজ করা যাক পুরো। কিছু জানতে পারলে এই লোকটা সম্পর্কে? এখনো পর্যন্ত কিছু না। ওয়ালেট ছাড়া এর কাছে আর কিচ্ছু পাওয়া যায়নি, মোবাইল ফোনও নয়। তার মানে আমাদের কাছে কোনো প্রমাণ নেই? না দয়া, যতটা সোজা ভাবছো ততটা নয়। অনেক বড় ষড়যন্ত্র আছে এর পেছনে, অনেকগুলো লোক এতে ইনভলভ আছে। এ তো স্যার এই খেলার বোরে মনে হচ্ছে, তাও ভাড়া করা। আর এই কেসের মাস্টারমাইন্ড এখনো বাইরে ঘুরছে, নতুন শিকারের খোঁজে ঘুরছে। খুব তাড়াতাড়ি খুঁজতে হবে স্যার একে। এসব পঙ্কজ, সাবধানে, আস্তে আস্তে। এসব কি শালুকে? কেন? স্যার, আপনি এ কি খেলা খেলছেন পঙ্কজের সঙ্গে? না না, এটা কোনো খেলা নয়। আমি প্রথমেই বলেছিলাম না, এই কেসটা খুবই জটিল, খুবই কমপ্লিকেটেড। মনে আছে তো? আমি বলেছিলাম যে পরেশের আর ওই মহিলার মস্তিষ্কে একটা অদ্ভুত ধরনের কেমিক্যাল পাওয়া গেছে। হ্যাঁ, আমি ওই কেমিক্যালটাকে টেস্ট করে দেখেছি আর সেটা পঙ্কজের শরীরে ইনজেক্ট করে দিয়েছি। হোয়াট? আরে তুই পাগল হয়ে গেছো শালুকে? ওর যদি কিছু হয়ে যায়? আরে কিচ্ছু হবে না ভাই, বিলিভ মি, আমি পাগল নাকি?
পঙ্কজ, এবার চোখটা খোলো, দেখো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। এটা তো ফ্রেডি স্যার। গ্রেট, এটা ফ্রেডি স্যার তো? এবার এদিকে দেখো পঙ্কজ, এখানে কে দাঁড়িয়ে আছে? এটা কি করে হতে পারে? হ্যাঁ, এটাও ফ্রেডি স্যার, এখানেও ফ্রেডি স্যার। তার মানে শালুকে পরেশ আর শিপ্রার সঙ্গেও এরকমই হয়েছে। স্যার বন্ধ করো, এতগুলো ফ্রেডি স্যার। পটিটা লাগিয়ে নাও, ভালো করে চোখটা বেঁধে নাও। দেখলে তো, এটাকেই ফেবলিক সিমটম বলে। এই সিমটমে মানুষের একই চেহারা সব জায়গায় সে দেখতে পায়। সেই মানুষটার চেহারা যাকে হয়তো সে সবচেয়ে বেশি ঘৃণা করে, অথবা যাকে সে সবচেয়ে ভয় পায়। পঙ্কজ, তুই আমার উপরে এত রেগে আছিস ভাই? আরে স্যার, আপনার ওপর রাগ কেন করতে যাব? আপনাকে তো আমি ভয় পাই। পঙ্কজকে আমি ওই কেমিক্যালটার একটুখানি ডোজ দিয়েছি, সেই জন্য এর ওপর অতটা প্রভাব বিস্তার করেনি যেমন ওদের ওপর করেছিল। পরেশ আর শিপ্রাকে এত বেশি ডোজ দেওয়া হয়েছিল যে ওদের মস্তিষ্কে গভীর প্রভাব পড়েছিল আর সাইকোসিস লেভেলে পৌঁছে গেছিল। এই জন্য ওরা এমন রিয়াক্ট করছিল যেন যেন সামনে ভূত দাঁড়িয়ে আছে। তার মানে হলো যে আস্তে আস্তে পরেশের মাথা থেকে এই কেমিক্যালের প্রভাব যখন কমতে থাকবে তখনও নর্মাল হয়ে যাবে আর আমরা অপরাধীকে ধরার রাস্তা পেয়ে যাব। হতে পারে, কিন্তু নিশ্চিত বলা যাবে না। আর হ্যাঁ, আমি এটাও বলতে পারবো না যে এই কেমিক্যালটার প্রভাব কাটতে কতটা দেরি হবে। আমরা পরেশের ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে। আমাদের অন্য কোনো রাস্তা খুঁজতে হবে, অন্য কোনো রাস্তা। হ্যাঁ পূরবী, স্যার আমি ওই অনলাইন গ্রুপে রেজিস্টার করে নিয়েছি আর ডিটেলসটাও পুরো পরেশ আর শিপ্রার মতনই দিয়েছি। নো ফ্রেন্ডস, নো ফ্যামিলি, একদম একা। ওরা এরকমই লোক খুঁজছে। এই এটা এটা হলো তোমার ট্র্যাকার। এটা থেকে জানতে পারবো তোমার মুভমেন্টের ব্যাপারে। আর এটা তোমার ক্যামেরা। আমাদের কাছে এই ওয়ালেটটা আছে স্যার, ওই লোকটাকে চেনার আর ওর আসল রূপ জানার জন্য। আর কিছু জিনিস পাওয়া গেছে। পেট্রোল পাম্পের বিল, এটা হোটেলের ম্যাচ বক্স, আর এটা কেনা ম্যাচ বক্স। এই নাম্বারটা কিসের? সেলফোনের মনে হচ্ছে। স্যার আমি এই পেট্রোল পাম্পে গেছিলাম, ওখান থেকে জানতে পারলাম যে এই লোকটা মাসে 2 বার এখানে আসে। আর সিসিটিভি ফুটেজে আমি দেখলাম যে ওই লোকটা বাইকে প্রত্যেকবার নতুন নতুন নাম্বার প্লেট লাগিয়ে আসে। আচ্ছা, হ্যাঁ, আর পেমেন্ট ক্যাশে করে। আর স্যার, এই ম্যাচ বক্সটা যেই হোটেলের, সেখানেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি। ওই লোকটা মাসে প্রায় 5-6 বার ওখানে খাবার খেতে যায় আর পেমেন্টও করে একেবারে ক্যাশে। স্যার এই নাম্বারের ব্যাপারে আপনি জিজ্ঞেস করছিলেন, বারে একটা মেয়ে আছে ওখানেই কাজ করে। ও বলছিল যে লোকটার নাম নাকি অশোক, আর 1-2 বার ওনার সঙ্গে দেখা হয়েছে, তারপরে কোনোদিন দেখা হয়নি। তার মানে আমাদের কাছে এই অশোকের ব্যাপারে শুধু এই ইনফরমেশনটুকু আছে। একটা কাজ করি, এই যে যত লোকেশন আছে না, পেট্রোল পাম্প, বার আর এই হোটেলস, দেখি কোনটা কোথায়। একটু ম্যাপটা দেখাও। এই যে ওই জায়গাটা যেখানে ওই পেট্রোল পাম্পটা আছে। স্যার এখানে বার আছে। আর স্যার, এটা হোটেল। বার, এটা হোটেল আর পেট্রোল পাম্প। দয়া, স্যার এরকম মনে হচ্ছে না? দেখো, এই পুরো লোকেশনটাই এখান থেকে 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে। হতে পারে স্যার ওর বাড়ি কিংবা অফিস এই জায়গার আশেপাশেই হবে। আর ইউ রেডি? আই এম রেডি স্যার। চলো স্যার। হ্যাঁ স্যার আমি রেডি। বাহ, দারুণ গেট আপ করেছো তো। ওর বাড়ির কি ব্যবস্থা করলে? স্যার পূরবীর জন্য ভাড়ায় 1 সপ্তাহের জন্য রুম নিয়েছি। আই মিন আলপার জন্য। আলপা, ঠিক আছে, গুড। কিন্তু পূরবী খুব সজাগ থাকবে। ওদের ফার্স্ট স্টেপ কি আমরা জানি না। হ্যাঁ স্যার। গুড লাক। থ্যাংক ইউ স্যার। এবার একটা কাজ করা যাক, এই 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে ওই অশোকের ফটোগ্রাফটা দেখাও, সবাইকে দেখাও। হয়তো এমন কেউ থাকবে
যে ওকে চেনে। রবি, হ্যাঁ স্যার, খুব সজাগ থাকবে। এখানে তো সব ঠিক আছে। হ্যাঁ বলুন। ওই আমার পেছনে না কিছু গুন্ডা লেগেছে, আমি ভেতরে আসতে পারি প্লিজ? 1 মিনিট। হ্যাঁ, এসো এসো, তাড়াতাড়ি এসো। কি হচ্ছেটা কি তোমার? আরে, এ তো অদিতি, শিপ্রার প্রতিবেশী। আসলে আমার পেছনে না কিছু গুন্ডা লেগেছে, আমি কিছু বুঝতে পারছিলাম না, সেই জন্য আপনার ঘরে চলে এসেছি। কোনো ব্যাপার না। থ্যাংক ইউ মিস। আলপা, আর তুমি? অদিতি। বসো। আপনি প্লিজ আমাকে এক গ্লাস জল খাওয়াবেন প্লিজ? এক্ষুনি আনছি। চিন্তা করিস না, বাজে কিছু দিইনি, বেশি কষ্ট দেব না আমি তোকে। প্রবি, হ্যাঁ স্যার। কি শিপ্রার প্রতিবেশী অদিতি? স্যার, আমি এক্ষুনি ওখানে যাচ্ছি। না স্যার, অশোকের ব্যাপারে এখনো জানতে পারিনি। ইয়েস স্যার। সবকিছুই তো প্ল্যান অনুযায়ী চলছে। এবার দেখব অদিতি পুরবীকে কোথায় নিয়ে যাচ্ছে। আরে, এ কি দেখছি? ট্র্যাকার এক জায়গায় আছে, মুভ করছে না। এটা আবার হয়নি তো যে ওরা ট্র্যাকারের ব্যাপারে জানতে পেরে গেছে, বের করে ফেলে দিয়েছে? মাই গড, এবার আমরা পৌঁছবো কি করে এদের কাছে? নাও, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, এবার লক্ষ্মী মেয়ের মতো ওষুধটা খেয়ে নাও। আর তুমি একদম টেনশন করবে না, আমি তোমাকে একদম বেশি কষ্ট দেব না। কে তুমি? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, চিন্তা করো না, আমি তোমাকে কষ্ট দেব না। ছাড়ো তো। আমাকে। আমি তোমাকে বারণ করেছিলাম না? কিছুদিনের জন্য নতুন লোকেদের আনতে বারণ করেছিলাম। সিআইডি আমাদের পাগলের মতো খুঁজছে, আমরা অসাবধান হলে তার অনেক দাম দিতে হবে। স্যার, অদিতির বাড়ি বন্ধ ছিল, তালা ভেঙে আমরা ঘরে ঢুকলেও কিছু পাইনি স্যার। এই অশোকের ব্যাপারেও কিছু জানতে পারছি না। স্যার, আমার মনে হচ্ছে এগোনোর সব রাস্তা বন্ধ হয়ে গেছে। না ফেডরিক, আমাদের জন্য কোনো রাস্তা বন্ধ হয়নি। সিআইডির লোক রাস্তা তৈরি করে। স্যার, ওরা পুরোবিকে কেমিক্যাল ইনজেকশন না দিয়ে দেয়? না, কিচ্ছু করবে না ওরা, পুরবীর কিচ্ছু হবে না। কিছু একটা ব্যাপার আমরা মিস করছি, কিছু একটা ব্যাপার আছে যেটা আমরা মিস করছি। সেটা কি হতে পারে ব্যাপারটা? স্যার, ওই কাপড়ের টুকরো যেটা আমরা শুভর হাতে পেয়েছিলাম। ওটার মধ্যে আটা পেয়েছিলাম আমরা,
হ্যাঁ স্যার, আটা। যখন আমি রাস্তাতে অশোকের ব্যাপারে সবাইকে জিজ্ঞাসা করছিলাম, হ্যাঁ, তখন সেখানে আমি একটা আটা কল দেখতে পাই, আর তার পিছনে একটা পুরনো বিল্ডিংও রয়েছে। তাহলে সেই লোকটা যে পরেশের উপর হামলা করেছিল ওই আটা চাকিরি আশেপাশে কোথাও থাকে, ও ওই জন্যই তো ওর শার্টে আটা লেগেছিল। আর এটাও তো হতে পারে স্যার, পরেশের উপর যে হামলা করেছিল সে অশোক। স্যার সেই কাপড়ের টুকরোটাও অশোকেরই হতে পারে। এটাও হতে পারে যে পরেশকে যে আক্রমণ করেছিল আর এই অশোক দুজনেই একই গ্যাংয়ের হয়ে কাজ করে, আর এই গ্যাংটা আটা কলের আশেপাশেই থাকে। সবাইকে ওই আটা চাকির আশেপাশে। ডক্টর অদিতি, পুরবি কোথায়? পুরবি কোথায়? তোমার পুরবী আমার কাছে আছে এসিপি। আরে তুমি? হ্যাঁ, আমি। যাকে তোমরা এদিক ওদিক খুঁজছিলে না, সে তোমাদের সঙ্গেই ছিল। আমাকে দেখে এখন আফসোস হচ্ছে তো? আমি জানতাম সিআইডি কোনো কাজ ফেলে রাখে না, তাই আমি আমার প্রতিটা পদক্ষেপ ভেবে চিন্তে নিয়েছি। কিন্তু এই অদিতির বোকামির জন্য সবকিছু গোলমাল হয়ে গেল। আর আর আমাকে ফাঁসানোর জন্য তোমরা তোমাদের অফিসারকে আমার এখানে পাঠিয়েছো। কিন্তু এখন ও আমার জালে ফেঁসে আছে, আর ওই আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। তোমার কি মনে হচ্ছে পুরবীকে সামনে রেখে তুমি আমাদের থেকে বেঁচে যাবে? না, মনে হয় না। এমনটাই হবে। যদি তোমরা তোমাদের এই বাহাদুর অফিসারকে জীবন্ত দেখতে চাও, তাহলে আমাকে যেতে দাও। না হলে আমি এই কেমিক্যাল ওর ভেতরে ইনজেক্ট করে দেব, আর তারপরে কি হবে তোমরা সবাই জানো। এসব তুমি কেন করছো? হ্যাঁ, আমার ছেলে রবির জন্য। নিজের ছেলের জন্য? হ্যাঁ, আমার ছেলের পার্কিনসন নামের রোগ আছে। আমি আমার কেমিক্যাল দিয়ে ওই রোগের ওষুধ খুঁজছি। আর আমি যে ফার্মা কোম্পানিতে কাজ করি, তারা মানুষের উপর প্রয়োগ করতে দিচ্ছে না। সেই জন্য তুমি কায়দা করে লোকেদের ফাঁসিয়ে তাদের উপরেই এক্সপেরিমেন্ট করতে শুরু করে দাও। যদি আমি এটা না করি, তাহলে আমি সঠিক ওষুধ বার করতে পারবো না। কি করে আমি জানতে পারবো যে এই কেমিক্যালের রিয়াকশন মানুষের উপর কি হতে পারে? আর তাই তুমি সাপোর্ট গ্রুপে এমন এমন লোকেদের পছন্দ করতে যে একলা থাকতো, যাতে ও উধাও হয়ে গেলেও কেউ জানতে না পারে, আর তুমি ওর ওপর নিজের এক্সপেরিমেন্ট আরাম করে করতে পারবে। হ্যাঁ, একাকিত্বে ভোগা মানুষজনকে আমি নিজের সাপোর্ট গ্রুপে এনে ফাঁসিয়েছি, আর ওদের উপর এক্সপেরিমেন্ট শুরু করেছি। কিন্তু এদের ভুলের জন্য ও এখান থেকে পালিয়ে গেছে, আর তোমরা এসে ঢুকেছো। না হলে আমার প্ল্যান কখনো ভুল হয় না। সেই জন্যই তুমি ওকে মারতে চাইছিলে। আমি তো ওকে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ মেরে ফেলতাম, কিন্তু ওই আর্কিটেক্ট মাঝখানে চলে এলো। ওখানে তো তোমাকেও আহত অবস্থায় পাওয়া গিয়েছিল। ব্যাপারটা কি ছিল? পরেশকে ছুরি মারা মাত্র আমি লোকেদের আওয়াজ শুনতে পেলাম। আমি ওখান থেকে পালাতে চেয়েছিলাম, আর তাড়াহুড়োতে তোমার পা পিছলে যায় আর সোজা তুমি নিচে পড়ে যাও। আমি তো ওখান থেকেও পালাতাম, কিন্তু আমার ওই ভেঙে যাওয়া পায়ের জন্য আমি পালাতে পারিনি। আর তাই তুমি ভিকটিম হওয়ার নাটক করলে, যাতে তুমি সেফও থাকো আর কারোর তোমার উপর সন্দেহ হবে না। আর তখন তোমাদের নজর আমার উপর পড়ে। আর ওই শিপ্রা, ওকে তো তুমি কিডন্যাপ করনি? ও তো সুপারমার্কেটে ঘুরছিল। সাপোর্ট গ্রুপের মধ্যে থেকে অদিতি শিপ্রাকে বেছে নেয়, আর আমরা ঠিক করি আমরা ওকে কিডন্যাপ করব না, চুপচাপ এই ড্রাগ ওকে দেব। খেলোয়াড় তো তুমি খুব ভালো, কিন্তু একটু কাঁচা। না হলে আমাদের জন্য তুমি প্রমাণ ছাড়তে না। মনে আছে তো তোমার ওই শার্ট, সেটার একটা টুকরো, কাপড়ের টুকরো, সেটার ওপর যে আটা লেগেছিল না, ব্যাস ওটার সূত্র ধরে তোমার কাছে আমরা পৌঁছে গেছি। রবি, রবি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি কি করেছো একবারও ভেবে দেখেছো? হ্যাঁ, নিজের ছেলেকে বাঁচানোর জন্য জানি না তুমি কত নিরীহ লোকের প্রাণ নিয়ে খেলা করেছো, আর এটা ভেবে দেখোনি যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তোমার ছেলের জন্য তো আমরা খুব ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করব, কিন্তু তোমাকে
তোমাকে জেলের গড়াদের পেছনে পাঠিয়ে দেব। হ্যাঁ ডাক্তারবাবু, পেশেন্ট এখন বিপদের বাইরে, কিন্তু এখনো অজ্ঞান হয়ে আছে। এনার পরিচয় জানতে পেরেছেন? হ্যাঁ, ওর নাম হলো পরেশ, কিন্তু এখনো অজ্ঞান হয়ে আছে। জ্ঞান ফিরলে আপনারা কথা বলতে পারবেন। ঠিক আছে ডক্টর, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আমাদের কেন ডাকলেন? এনারই কারণে। এনার বক্তব্য হলো আক্রমণ যে করেছিল সে আপনার দলেরই অফিসার। হোয়াট? কি বাজে কথা বলছেন? সিআইডির কাজ হলো মানুষকে বিপদ থেকে উদ্ধার করা, কারো ক্ষতি নয়, বুঝেছেন? স্যার, সত্যি বাজে কথাই মনে হয়, কিন্তু এটা কোনো বাজে কথা নয়, কারণ ও আমাকে নিজে বলেছে। ও কি বলেছে? ওর ওপর কে অ্যাটাক করেছে বলুন? দয়া। হোয়াট? কি কি বলছো কি? আমি ওর ওপর হামলা করেছি? হ্যাঁ, ও তো আমাকে এটাই বললো যে আপনি ওর উপরে আক্রমণ করেছিলেন আর আপনি ওকে প্রাণে মেরে ফেলতে চান। কি? আমি ওর প্রাণ নিতে চাই? হ্যাঁ স্যার, আমার মনে হয় আপনাদের দয়াকে অ্যারেস্ট করা উচিত। আমাদের কাজ আপনাকে বোঝাতে হবে না, বুঝেছেন? আমি জানতাম যে আপনি আপনার কলিগকেই সাপোর্ট করবেন। দেখলে, চোরে চোরে মাস্তুতো ভাই। এই, বেশি বিচার করতে চাস না, বুঝলি? তোর সার্টিফিকেটের প্রয়োজন নেই আমাদের। পরেশকে তুমি কি করে চিনলে? আমি ওকে চিনি না স্যার। তাহলে? স্যার, আমি তো ওকে আমাদের কনস্ট্রাকশন সাইটে দেখতে পাই। আমাদের দেখে এমন ভাবে বিহেভ করছিল যেন ও কোনো ভূত দেখেছে, আর তারপরে ভেতরে দৌড়ে পালিয়ে গেল। আর কিছুক্ষণ পরেই ওর চিৎকার আমরা শুনতে পাই। যখন আমরা ওখানে পৌঁছলাম, ওকে দেখে ও আহত হয়ে পড়ে আছে, আর ওই অবস্থাতেই ও আমাদের বলল যে এই আক্রমণ দয়া করেছে। আমি একই সময় দু জায়গায় থাকতে পারি না। আমি সকাল থেকে বিউরোতে ছিলাম। প্রমাণ চাইলে তুমি ওই সিসিটিভি ফুটেজ দেখতে পারো, বুঝেছো? কিন্তু তাহলে ও আপনার নাম কেন বললো? একটা কাজ করুন, আপনি এখান থেকে যান। যান, অনেক কথা বলে দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ডাক্তারবাবু। বুঝতে পারছি না দয়া, যখন তুমি বিরোধী ছিলে তাহলে পরেশ কেন বলল যে দয়া ওর ওপর অ্যাটাক করেছিল? আচ্ছা, একটা কথা বলুন, যখন আপনারা এখানে পরেশকে আহত অবস্থায় দেখেছিলেন, তোর সঙ্গে কি কেউ ছিল? মানে কাউকে যেতে বা আসতে দেখেছেন? না স্যার, ও একাই ছিল। কিন্তু স্যার, ও ইন্সপেক্টর দয়ার। জানি, ও দয়ার নামই বলেছে। আমরা এখানে এটা জানতে এসেছি যেটা ও বলেনি, বুঝেছেন? আর দয়া এটা করতেই পারে না। স্যার, আপনি এত বিশ্বাসের সাথে কিভাবে বলতে পারেন যে দয়া স্যার এরকম করেননি? যে অফিসার নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচায়, সে কাউকে খুন করতে পারে না। আমি নিজের থেকে বেশি বিশ্বাস দয়াকে করি, বুঝেছেন? আশপাশটা ভালো করে চেক করে দেখি, যদি কোনো প্রমাণ পাওয়া যায়। স্যার, হ্যাঁ স্যার, এই দেখুন। ও নো, ইনি কে? বেঁচে আছে। হ্যালো, অ্যাম্বুলেন্স। মালবানির কাছে যে আন্না কনস্ট্রাকশন বিল্ডিং আছে, ওখানে এক্ষুনি চলে আসুন। তোমরা চেনো একে? ইনি তো শুভ স্যার। 2-3 বার আগে উনি ফ্ল্যাট দেখতে এসেছিলেন। কিন্তু স্যার, ওনার হয়েছেটা কি? বোধহয় পড়ে গেছে। উপর থেকে পড়েছে নাকি ফেলে দেওয়া হয়েছে? পেশেন্টের অবস্থা এখন স্টেবল আছে, ওর খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। গুড। চলো। দয়া, কি হলো? এইভাবে দেখছো কেন ওকে? ওকে চেনো নাকি? স্যার, অভিজিৎ, তুমি এখানে কি করছো? যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ পরেশের উপরে হামলা করা হয়েছে, ওখানে আরো একজনকে আহত অবস্থায় পেয়েছি। আরো একজন লোক? সে কে? স্যার, ওয়াচম্যান বলল যে ওর নাম হলো শুভ। ওখানে 2-3 বার এসেছিল ফ্ল্যাট দেখার জন্য। স্যার, ওর হাতে আমি এই কাপড়ের টুকরোটা পেয়েছি। আচ্ছা, ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে, মেরো না আমাকে, ছেড়ে দাও আমাকে। পরেশ, পরেশ,
আমি এসিপি প্রদ্যুমান সিআইডি থেকে এসেছি। ভয় পেও না, তোমাকে কেউ কিচ্ছু করবে না, আমরা তোমার সঙ্গে রয়েছি। দয়া দয়া ছেড়ে দাও আমাকে, দয়া ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না। কিন্তু দয়া, দয়া আমাকে ওই ছেড়ে দিকে দাও। দাঁড়িয়ে, আমি এসিপি প্রদ্যুমান। দয়া দয়া ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। পরেশ, দয়া দয়া তুমি যাও, ছেড়ে দাও আমায়। দয়া আমায় ছেড়ে পরেশ, দাও। তুমি কি বলছো? দয়া, দয়া ছেড়ে দাও আমায়, আমায় মেরো না দয়া। পরেশ আমি দয়া নই, অভিজিৎ। দয়া দয়া মেরে দেবে আমাকে। আরে দয়া তো এইখানে। দয়া ছেড়ে দাও আমাকে, দয়া ছেড়ে দাও আমাকে। পরে সেদিকে দেখো, আমাদের আগে দেখা হয়েছে, তুমি আমাকে চেনো। দয়া ছেড়ে দাও আমাকে, দয়া আমাকে পরেশ, মেরো না। পরেশ, দয়া, পরেশ, দয়া ছেড়ে পরেশ। দাও তুমি। দয়া তুমি আমাকে ছেড়ে দাও, ডক্টর, আমাকে মেরো না, ডক্টর। মেরো না দয়া। ডক্টর, এই দয়া দেখুন না কি হলো ওর। চুপ। দয়া আরে কি হঠাৎ হয়েছে করে ওর? এরকম দয়া ছেড়ে দাও আমাকে, আরে, দয়া দয়া আমাকে মেরো না। পরেশ, relax, কিচ্ছু হবে না দয়া তোমার। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমায় মেরো না, ওরকম করো না। মেরো না দয়া। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও দয়া, ছেড়ে দাও, ছেড়ে দাও দয়া। তোমরা সবাই দয়া, সব দয়া। এই ব্যাপারটা আসলে কি? সবার চেহারাতেই ও আমাকে দেখতে পাচ্ছে। হ্যাঁ সেটাই তো, সেই জন্যই যখন ও ওই আর্কিটেক্টকে, ওর অ্যাসিস্ট্যান্টকে আর ওয়াচম্যানকে দেখেছে, ও এমন করছিল যেন ভূত দেখেছে। কিন্তু ওর মগজের ভূতটা হলো তুমি দয়া, তুমি। তুমি আর এই জন্যই ওর মনে হচ্ছে যে তুমি ওকে মারতে চাইছো, কারণ যে ওকে মারতে চেয়েছিল তাকে ওর দয়াই মনে হয়েছে। আমি এটা বুঝতে পারছি না স্যার, যে আমাকেই কেন দেখছে। দয়া, তুমি বলছিলে না যে একে তুমি আগের থেকে চেনো? কিভাবে? স্যার, বছর 15 আগে আমি ওকে গ্রেপ্তার করেছিলাম স্যার। আর 2 বছর আগে ও জেল থেকে ছাড়া পেয়েছে। আর গত 2 বছরে বিভিন্ন কেসে আমি ওকে 2 বার অ্যারেস্ট করেছি স্যার। অভিজিৎ, এই পরেশ অনেক পুরনো অতিথি দয়ার। কিন্তু পরেশের উপরে আক্রমণ করলো কে আর কেন? আরে ম্যাডাম একটু সাবধানে। কিরণ, কে কিরণ? আমি কিরণ টিরণ নই। কাছে আসবেন না। আরে কি করছেন ম্যাডাম? কি করছেন আপনি? কাছে আসবেন না বলছি। আপনি হয়তো কোনো ভুল বুঝেছেন ম্যাডাম। আরে ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? কিরণ, কিরণ, কাছে আসবেন না। কোন কিরণ? একদম কাছে আসবেন না বলছি। চলে যান, চলে যান এখান থেকে, চলে যান। কি শুভ্বু, শরীর কেমন আছে তোমার? স্যার, পায়ের হাড় ভেঙে গেছে, বাকি এদিক ওদিক আরো কিছু চোট লেগেছে। আচ্ছা একটা কথা বলো, কি হয়েছিল সেই দিন? হ্যাঁ, আসলে ওই লোকটা সিঁড়ি দিয়ে পালাচ্ছিল, তখন আমার সঙ্গে ধাক্কা লাগে। আমি যখন ওর হাতে ছুরি দেখলাম, আমি চিঁচিয়ে উঠি আর ওকে ধরার চেষ্টা করি, কিন্তু তখনও আমাকে ধাক্কা মারে আর আমি নিচে পড়ে যাই। তারপর আর কিছু মনে নেই। শোনো, তোমার হাতের থেকে যে ওই কাপড়ের টুকরোটা পেয়েছিলাম লাল রঙের স্ট্রাইপ করা, ওটা কি ওই লোকটার শার্টের টুকরো ছিল? হ্যাঁ স্যার, শার্ট পরেছিল ও। ধস্তাধস্তির সময় শার্টের একটা টুকরো ছিঁড়ে আমার হাতে চলে আসে। আচ্ছা একটা কথা বলুন, ওই লোকটার মুখ দেখেছিলেন? সবকিছু এত তাড়াতাড়ি হয়েছিল যে আমার কিছু মনে নেই। ঠিক আছে, এবার তুমি যেতে পারো, যদি দরকার পড়ে আবার তোমাকে ডেকে নেব, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। যা। হ্যাঁ দয়া, কি, কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি অভিজিৎ আর পুরবীকে ওখানে পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখনই পাঠাচ্ছি। ইয়েস। কি হয়েছে স্যার?
দয়া বলছিল যে কোনো সুপারমার্কেটে একজন মহিলা আশেপাশের সব লোকের ওপর হামলা করছিল আর সবাইকে দেখে কিরণ 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 বলে চেঁচাচ্ছে। দেখুন ম্যাডাম, আমরা সিআইডি থেকে আপনাকে সাহায্য করতে এখানে এসেছি। ঠিক আছে, আপনি এই ছুরিটা আমাকে দিয়ে দিন। তুমিও কিরণ? দেখুন ম্যাডাম, আমি কিরণ নই, আমি ইন্সপেক্টর অভিজিৎ। তোমাকে আমি মেরে ফেলবো কিন্তু, ছাড়বো না তোমায় আমি। আপনি প্লিজ শান্ত হন প্লিজ। তোমাকে আমি মেরে ফেলবো কিন্তু। ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো। পুরবি, ছাড়ো। কি হলো? কি হলো? Oh, no! আরে কি হলো কি? উনি পড়ে গেলেন কি করে? কি হলো? হ্যাঁ, সরে যান দেখি, সরে যান, সরে যান বলছি। দেখি 1 মিনিট সরে দাঁড়ান। দেখি কি হলো এনার? ম্যাডাম, শুনুন। কি হলো ওনার? ম্যাডাম, স্যার, স্যার এ তো মারা গেছে। কি? এর শরীরে টেট্রাক্রোটক্সিন বা গ্লুরারে নামের বিষ ইনজেক্ট করা হয়েছিল, যার একটা ফোঁটাও প্রাণনাশক হতে পারে। কিন্তু এই বিষটা তো আমাদের দেশে সহজে পাওয়া যায় না, না? শুধু সেই পেতে পারে যে কোনো বড় রিসার্চ করছে। উনি যখন দৌড়চ্ছিলেন তখন কেউ ওনাকে এই পয়জনটা ইনজেক্ট করে দিয়েছে। পঙ্কজ, একটা কাজ করো, এই ঘটনাটা ঘটার সময় যে সিসিটিভি ফুটেজ আছে সেটা ভালো করে চেক করো। খুনির ফটো ওখান থেকেই পাওয়া যাবে। ওকে স্যার। স্যার, এই পরেশের কি ব্যাপার? এ সমস্ত জায়গায় আমাকেই কেন দেখছে? ডক্টর সালুখে, আমার তো মনে হচ্ছে এটা কেমিক্যালের খুব বড় একটা গন্ডগোল। ঠিক বলেছো ফ্রেডি। বস, এটা নিশ্চয়ই কোনো বিশেষ কেমিক্যালের কারণে হয়েছে, কারণ এর পরেশের মস্তিষ্কে একটা অদ্ভুত ধরনের কেমিক্যাল পেয়েছি। তোমার কথা অনুযায়ী এই কেমিক্যালের রিয়াকশনেই এরা দুজন একই রকমের আচরণ করছে, একই রকমের চেহারা এরা দুজনে দেখেছে। হ্যাঁ বস, আর আমি এই কেমিক্যালটার বিষয়ে আরো ডিটেলসে জানার চেষ্টা করছি। তার মানে যতক্ষণ এই পরেশের ব্রেনে ওই কেমিক্যালের রিয়াকশন থাকবে আমরা কোনো উত্তরই পাবো না। আর অভিজিৎ, এই যে কাপড়ের টুকরোটা তোমরা আমাকে দিয়েছিলে, এটার থেকেও আমরা কিছু পেয়েছি। অদ্ভুত ব্যাপার সারিকা দেবী, আজকে তো ফরেন্সিকে একের পর এক শুধু প্রমাণই পাওয়া যাচ্ছে। কি কি পেলেন আপনি? এটা একটা কটনের কাপড়, আর এর রোয়ার মধ্যে আটার কিছু ট্রেসেস পাওয়া গেছে। আটা? হুম, শুধু আটা? শুধুই আটা। হ্যাঁ, সত্যি খুবই মূল্যবান জিনিস পাওয়া গেছে, আটা। স্যার, হ্যাঁ স্যার এই ফটোটা দেখুন স্যার। এখানে যতগুলো লোক রয়েছে এদের মধ্যে কেউ পয়জনের ইনজেকশনটা দিয়েছে। এবার আরো একটা কাজ করো, এখানে যতজন লোক আছে না এদের প্রত্যেকের মুভমেন্ট ট্র্যাক করো। শপিং মল থেকে খুন হওয়ার আগে এরা কোথায় ছিল, কোথা থেকে এসেছে আর কোথায় গেছে, আর খুন হওয়ার পরে দেখো এরা কোথায় কোথায় গেছে। ওকে? এত সাহস! আমার আমার পূর্বপুরুষের সম্পত্তির দিকে চোখ তোর। যদি সাহস থাকে তাহলে সামনে এসে দাঁড়া। আমার সম্পত্তির দিকে চোখ দিলে তোর ভালো হবে না বলে দিচ্ছি আমি। ভালো হবে না কিন্তু। আর এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না, কাকে জিজ্ঞেস করবো? এত ঘন একটা জঙ্গল, কোনো সাইনবোর্ডও দেখতে পাচ্ছি না আমি এখানে। আরে দাদা, এই পিপলিয়া গ্রামের রাস্তাটা এই দিক দিয়ে তো নাকি? আরে শোনো না দাদা, আরে অদ্ভুত লোক তো রে ভাই। হাই বেবি। হাই, পৌঁছে গেছো? হ্যাঁ, আর কিছুক্ষণেই পৌঁছে যাব। ডোন্ট টেল মি তুমি এখনো পৌঁছোনি। এত দেরি কেন হলো? আসলে এই জায়গাটা শহর থেকে অনেকটাই দূরে, আর এখানে বেশি লোকজনও দেখতে পাচ্ছি না আমি। অলরাইট, টেল মি, আর ইউ মিসিং মি? অফকোর্স, এটা আবার জিজ্ঞেস করছো তুমি আমাকে? আচ্ছা, তুমি এক কাজ করো, যা যা ফর্মালিটি আছে তাড়াতাড়ি শেষ করো, নিজের এই কাগজপত্র আর কাজকর্ম সব, আর তারপর হয়তো নেক্সট রাইড থেকে আমিও তোমার সাথে থাকতে পারি। হোয়াটসঅ্যাপ? গ্রেট, দ্যাটস গুড নিউজ। আচ্ছা বেবি, আমার মনে হচ্ছে যে আমি পৌঁছে গেছি। আমি ওই বাড়িটাও দেখতে পাচ্ছি।
আরে গেটটা কেন বন্ধ এখানে? রায় রঞ্জিতের বাড়িতে যাচ্ছ? হ্যাঁ। যেও না, যেও না। তোমার জীবনের সব থেকে বড় ভুল হয়ে যাবে সেটা। যেও না, যেও না। কিন্তু আপনি কে? আমি তোমার মৃত্যু, তোমার মৃত্যু। এই বুড়ি, যা যা যা। যাস না, যাস না, নাহলে তুইও মরবি। তুইও মরবি, তুইও মরবি। যাস না, তুইও মরবি। নমস্কার সাহেব, আপনি রাজ সাহেব? হ্যাঁ হ্যাঁ। আসুন 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 আসুন। হ্যালো রাজ, রাজ আর ইউ ওকে? কে ছিল? হ্যাঁ হ্যাঁ বন্দনা, আমি ঠিক আছি একদম। কেউ ছিল না। আমি পৌঁছে গেছি বাংলোতে। ঠিক আছে, আমি পরে ফোন করছি তোমায়। ওকে ওকে, ইউ টেক কেয়ার। আই স্পিক টু ইউ সুন। বাই বাই বাই। আসুন সাহেব। সাহেব, রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না, কিন্তু ওই মহিলা কে ছিল? ওই মহিলা যে আপনার সঙ্গে কথা বলছিল, ওর নাম লালি। একটু অদ্ভুত ধরনের। ওর কথায় আপনি কিছু মনে করেননি তো? না, খারাপ লাগেনি আমার। তবে আমি একটা কথা বুঝতে পারছি না, ওই মহিলা আমাকে এই বাড়িতে ঢোকার থেকে বারণ করছিল কেন? ওর কথাটাকে আপনি সেভাবে নেবেন না। মাথায় একটু গন্ডগোল আছে, যা পারে বকবক করে। আপনি আসুন, ভেতরে আসুন। এই লোকটার সঙ্গে তো আমার মাঝ রাস্তায় দেখা হয়েছিল। হ্যাঁ, ওর নাম হচ্ছে কমল, এখানকার মালি। আমরা ভাবলাম আপনি এখানে থাকতে এসেছেন, তো ওই যে বাগানে যে সব রঙিন ফুল আছে সেগুলো যদি ফোটানো যায়। আচ্ছা, আসুন সাহেব। আচ্ছা, একটা কথা বলুন আমায়। হ্যাঁ। আপনি কত বছর ধরে এখানে কাজ করছেন? সাহেব, এটা ধরে নিতে পারেন যে হামাগুড়ি দিতে দিতে এখানেই বড় হয়েছি। এই বাড়ি থেকে বেরোবো যখন আমি শ্মশানে যাব। সাহেব, এবার এই বাড়ি আপনার। আপনি আমাকে চাকরি থেকে বের করে দেবেন না তো? আরে না না না, কি সব কথা বলছো তুমি? তুমি একদম নিশ্চিন্ত থাকো, কোনো চাপ নেই। আর এমনিতেও এত বড় একটা বাড়ি তুমি ছাড়া আর কে দেখাশোনা করতে পারে বলো, তাই না? মানতেই হবে আপনি খুব ভালো মানুষ। আসুন। সাহেব, এই হলো আপনার রুম। ওয়াশরুম ওদিকে। আপনি ফ্রেশ হয়ে যান, ততক্ষণ আপনার খাবার ব্যবস্থা করছি। ঠিক আছে। ঠিক আছে সাহেব। চলে যা, চলে যা, চলে যা, না হলে তুইও মরবি। কে? আমি বললাম তো, চলে যা। কে ওখানে?
কে এখানে? মৌমাছি? সাহেব, হ্যালো। হ্যালো, ক্যান আই স্পিক টু এসবি প্রতিমন প্লিজ? হ্যাঁ, একটু শান্ত হন। আপনি কে বলছেন? আমি কে বলছি, আমি কেন ফোন করছি এসব আমি এখন কিচ্ছু বলবো না। ক্যান ইউ জাস্ট মেক মি স্পিক টু হিম রাইট নাও? এক মিনিট হোল্ড করুন। স্যার, হ্যাঁ স্যার একটা ফোন কল আছে। স্যার, একজন লেডি বলছেন যে শুধু আপনার সঙ্গেই কথা বলবেন। হ্যালো, হ্যালো, এসবি প্রতিমন? আমি এসিপি প্রদ্যুমান বলছি। স্যার, হ্যাঁ বলুন। স্যার আমি বন্দনা বলছি আমেরিকা থেকে। হ্যাঁ বলুন। স্যার আমার সাথে খুব খুব খারাপ হয়েছে স্যার। কি হয়েছে আপনার সঙ্গে? স্যার আমার ফিয়ান্সে রাজ ইন্ডিয়া গেছিল নতুন একটা বাংলো কিনতে। স্যার ওখানে মৌমাছির কামড়ে ওর মৃত্যু হয়ে যায়। কি? আচ্ছা তাহলে আমি আপনার জন্য কি করতে পারি বলুন? স্যার, স্যার কিন্তু আমার মনে হয় যে ওর মৃত্যু মৌমাছির কামড়ে হয়নি। ইনফ্যাক্ট আমার মনে হয় ওকে মারা হয়েছে। হ্যাঁ কিন্তু আচ্ছা এটা আপনার কেন মনে হচ্ছে? স্যার ও যখন প্রপার্টি কেনার পর কাগজ কলমের কাজ করতে চাচ্ছিল তখন। তারপরে কি হয়েছিল? স্যার আমি পরিষ্কার শুনতে পেয়েছিলাম রাজকে এক মহিলা হুমকি দিচ্ছিল। কে ছিল সেই মহিলা? নো স্যার, আই হ্যাভ নো ক্লু। আচ্ছা একটা কথা বলুন, আপনার এই রাজের এই ইন্ডিয়াতে কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল বা কোনো ঝগড়া টগড়া? না স্যার, রাজের কারোর সাথে কোনো ঝগড়াঝাটি বা শত্রুতা ছিল না। ইনফ্যাক্ট রাজ তো ইন্ডিয়াতে কাউকেই চেনে না। তাহলে কে করতে পারে? কে রাজের প্রাণ নিতে পারে বলে আপনার মনে হয়? আচ্ছা আপনি কি কাউকে সন্দেহ করেন? না স্যার, কোনো সন্দেহ নেই। স্যার রাজ তো একটা ভালো কাজে গেছিল। কিরকম কাজ? হি ওয়ান্টেড টু স্টার্ট আ অরফানেজ। ও একটা অনাথ আশ্রম খুলতে চেয়েছিল। সত্যিই ভালো কাজ, কিন্তু কার কাছ থেকে বাড়িটা কিনেছিলেন তিনি? স্যার বাড়িটা তো ও গভর্নমেন্টের থেকে নিলামে কিনে নিয়েছিল। ও শুধু ইন্ডিয়া আইনি কাজের জন্য গেছিল। দেখুন একটা কাজ করুন, পুরো ব্যাপারটা ডিটেলে আমাকে পাঠিয়ে দিন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার জন্য, কেমন? স্যার আমি সিআইডির ব্যাপারে খুব শুনেছি। স্যার আমি জাস্টিস পাবো তো? বন্দনা দেবী, আমি আপনাকে কথা দিচ্ছি সম্পূর্ণ ন্যায় বিচার পাবেন আপনি। আর যে আপনার রাজের ক্ষতি করেছে তাকে আমি শাস্তি দেব। বন্দনা, ওনার হবু স্বামী রাজ আমেরিকা থেকে ইন্ডিয়াতে আসে বাড়ি কিনে অনাথ আশ্রম চালানোর জন্য, আর রাজের মৃত্যু হয় মৌমাছির কামড় খেয়ে। ইন্টারেস্টিং। স্যার এটা সেই বাংলো যেটা রাজ সরকারের থেকে নিলামে কিনেছিল। দেখে তো মনে হচ্ছে অনেকটাই প্রপার্টি। এই জায়গাটা দেখাশোনা তুমিই করো? আগে হ্যাঁ বলুন। বলবেন আপনি, আমরা শুধু শুনবো। মানে সিআইডি। সিআইডি? হঠাৎ কি হলো স্যার?
রাজ রাকেশ নামের একটা লোক এখানে খুন হয়েছে। যা হয়েছে খুব খারাপ হয়েছে। এই বাংলোটা উনি সরকারের থেকে কিনেছিলেন। হ্যাঁ, ওনারই কথা বলছি। ওনার তো খুন হলো, মৌমাছিরা কামড়ালো, তাই ওনার প্রাণ গেল। আমি তো নিজের চোখে দেখেছিলাম। হ্যাঁ, হয়তো তুমি দেখে থাকবে। এখানে এই বাংলোতে আসার আগে কোনো মহিলা ওনাকে হুমকি দিয়েছিলেন। ওই মহিলার ব্যাপারে তুমি জানো কিছু? আচ্ছা, ওই লালি সাহেব, ওই বুড়িটা তো নানা রকম সময় নানা রকম কথা বলে। ওর কথাগুলো আপনি সেভাবে নেবেন না। কোনটা সিরিয়াসলি নেব আর কোনটা নেব না ওটা আমরা ঠিক করব। আপনি শুধু এটা বলুন, ওই লালি ও থাকে কোথায়? কোথাও নয় স্যার। কোথাও না মানে? ওই বেচারির না কোনো ঘর আছে, না কোনো নিজের পরিবার। ব্যাস সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়। না, কোথাও হয়তো বসে বা খাবার টাবারও খায়। এমন কোনো জায়গা তো আছে যেখানে ও বেশিরভাগ সময় কাটায়? হ্যাঁ, পাশেই একটা পুকুর আছে, প্রায় ওখানে বসে থাকে। আচ্ছা, বাহ। তুমি একটা কাজ করো, তুমি গিয়ে লালির সঙ্গে দেখা করো। ততক্ষণ এই বাড়িটাকে আমি ভালো করে তল্লাশি করি। ঠিক আছে। এবার তুমি ওই জায়গাটা দেখাও যেখানে খুনটা হয়েছিল। আসুন স্যার। রাজ সাহেব এখানে পড়েছিলেন। প্রথমে মৌমাছিরা রাজ সাহেবকে মেরে ফেলে, আর তারপর ওরাও মরে যায়। এই মৌমাছিটাকে এখানে প্রায় আক্রমণ করে? না স্যার, এর আগে তো আমি একটাও মৌমাছি এখানে দেখিনি। জানি না রাজ সাহেবকে কামড়াতে কোথা থেকে এত মৌমাছি চলে এলো। রায় রঞ্জিতের বাড়ি থেকে আসছিস তোরা, তাই না? কি বললেন আপনি? রায় রঞ্জিতের বাড়ি থেকে আসছিস? আপনি কে? কেন গেছিলি ওখানে? নিজের মৃত্যুকে নিমন্ত্রণ জানাতে? স্যার, মনে হয় এই লালি। আপনি লালি না? হ্যাঁ, তোকে কে বললো রে? তোকে তোকে রায় রঞ্জিতের চরগুলো এখানে পাঠিয়েছে, তাই না? হ্যাঁ, ওরাই পাঠিয়েছে তোকে, তাই না? কে কে রায় রঞ্জিত? সাপ ছিল একটা, সাপ। ওই লোকটা আমার ঠাকুমাকে ঠকিয়েছিল। ওনাকে নিজের বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছিল। বের করে দে ওকে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, পায়ে পড়ি। লজ্জা হওয়া উচিত তোমার রঞ্জিত। তুমি নিজের বৌদিকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। নিজের দাদার কথা তো অন্তত একবার ভাবতে। আরে দাদার কথা আবার কি ভাববো? ও নিজেই তো আঙ্গুলের ছাপ দিয়ে এই বাড়িটা আমার নামে করে দিয়েছে। তুই ওকে মদ খাইয়ে বিশ্বাসঘাতকতা করে এই কাজটা করেছিস। এখন কিভাবে হয়েছে, কেন হয়েছে, এসব নিয়ে আলোচনা করে কি লাভ? শুধু ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝে নাও, এই বাড়িটা এখন আমার, আর তুই পথে বসেছিস। দে বের করে দেখে। চল চল বলছি। তোর ভাগে না শুধু একটা বাড়ি আসেনি, একটা বাংলো এসেছে। এমন একটা বাংলো যার প্রত্যেকটা কোণায় আমার অভিশাপ লেগে থাকবে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, শুধু তুই না, এই বাড়ির যেই মালিক হবে সে আর বেঁচে থাকবে না। মৃত্যুর খেলা হবে এখানে, মৃত্যুর খেলা। এতদিনে কতজন মরেছে? সেই সব লোক মরে গেছে যারা ওই বাড়িটা কিনতে চেয়েছে। তোরা কিন্তু এই বাড়িটা কিনতে চাস না? হ্যাঁ, তোদেরকে ভালো মানুষ মনে হচ্ছে, না হলে তোমার বউ বিধবা হয়ে যাবে। মাসিমা, এই কিছু টাকা আছে, কাজে আসবে। স্যার, মনে হয় না রাজের মৃত্যুতে এর কোনো হাত আছে। এ তো নিজেই বেচারি ভুল বিশ্বাস নিয়ে কষ্টের মধ্যে আছে। হতে পারে রাজের মৃত্যু কোনো মার্ডারই নয়, হয়তো কোনো দুর্ঘটনা। ঘরের দরজাটা খোলা কেন?
এটা তো মন্দ ছিল। তুমি দাঁড়াও 1 মিনিট। হয়তো রাজি খুলেছিল। এখানে তো মৌচাক দেখতে পাচ্ছি। এদিকে এসো। আসছি স্যার। এই তো মৌমাছির চাক। আরে আমি প্রথমবার দেখছি স্যার। কিন্তু এই রাজ এই স্টোর রুমে কি করতে এসেছিল? স্যার হয়তো বাংলোটা দেখতে এসেছিলেন। আচ্ছা, আর সেই সময় তুমি খাবার আনতে গিয়েছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। ও তো কমল স্যার, এখানকার মালিক। যখন মিস্টার রাজ মারা গিয়েছিলেন তখন ও ছিল এখানে? আগে হ্যাঁ স্যার। কমল, এদিকে এসো, সাহেব ডাকছেন। আগে স্যার, কমল যখন রাজ সাহেব মারা গিয়েছিলেন তখন তুমি এখানে কোনো অচেনা লোককে দেখেছিলে? কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল? না স্যার। আচ্ছা, এই মৌচাক এখানে থাকাতে তোমার কোনো কাজ করতে অসুবিধা হয় না? মানে তোমায় কোনোদিন কামড়ায়নি এরা? না স্যার, মৌমাছি তো তখন কামড়াতো যদি এখানে কোনো চাক থাকতো। আমি তো এর আগে এই চাকটা এখানে দেখিনি কখনো স্যার। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, আমি আপনাকে বলেছিলাম না, এর আগে এই বাড়িতে আমি একটাও মৌমাছি দেখিনি। অদ্ভুত ব্যাপার। তাহলে এই মৌচাকটা এলো কোথা থেকে? আর মৌমাছিটা রাজকেই বা কেন কামড়ালো? তো কোনো এক্সপার্টই বলতে পারবে। হ্যাঁ সালুখে, কি জানতে পারলে রাজের মৃত্যুর ব্যাপারে? কিভাবে মারা গেছে? বস, এর মৃত্যু মৌমাছির কারণে হয়েছে। আচ্ছা, তুমি কি শিওর রাজের মৃত্যু ঠিক মৌমাছির কামড়েই হয়েছে? হ্যাঁ বস, ডক্টর যে রিপোর্ট বানিয়েছে আমি সেটাও দেখে নিয়েছি। রাজকে খুব ভালোভাবে চেকও করে নিয়েছি। আমার সম্পূর্ণ বিশ্বাস যে রাজের মৃত্যু মৌমাছির কামড়ের জন্যই হয়েছে। স্যার, ছোটবেলায় আমাকেও মৌমাছি কামড়েছে, কিন্তু আমি তো বেঁচে আছি। হ্যাঁ ডক্টর সালুখে, পঙ্কজের উপর বিষের প্রভাব পড়েনি কেন? ফ্রেডি, পঙ্কজকে মৌমাছি কামড়েছে, কিন্তু অনেক মৌমাছি কামড়ায়নি। আসলে একটা দুটো মৌমাছি কামড়ালে ব্যাপারটা আলাদা, কিন্তু যদি একসঙ্গে অনেক মৌমাছি কামড়ায় তাহলে ইটস ইম্পসিবল। মৌমাছির কামড় খেয়ে? সালুখে বলছে যে রাজের মৃত্যু মৌমাছির হুল ফুটানোতে হয়েছে, মৌমাছির বিষে। আর রাজের হবু স্ত্রী বন্দনা বলছে রাজকে খুন করা হয়েছে। 100% এই মৌচাকটাকে বাইরে থেকে নিয়ে সেখানে লাগানো হয়েছে। মৌমাছির চাককে এক জায়গা থেকে এনে অন্য জায়গায় লাগানো যায়? এতটাই সোজা এটা? ততটা অসম্ভব নয়। মধুর ব্যবসার জন্য প্রায়শই এটা করা হয়ে থাকে। আপনি বলতে পারেন কতদিন আগে এটা লাগানো হয়েছে? বেশি দিন নয়, এই ধরুন 2-3 দিন আগে। স্যার, যদি ধরেও নি যে খুনি এই জন্যই চাকটা লাগিয়েছিল যাতে ও রাজকে খুন করতে পারে, কিন্তু ও কি করে জানলো যে এই মৌমাছিগুলো রাজের ওপর হামলা করবে, অন্য কারোর ওপর নয়? মৌমাছিরা বিনা কারণে কাউকে কামড়ায় না। হ্যাঁ, মৌমাছি হুল ফোটানোর পরে এদের শক্তি কমে যায়। তাহলে এটা কি এমন জিনিস যে ওদের উত্তেজিত করে অ্যাটাক করার জন্য? দেখুন, যখন ওরা বুঝতে পারে সামনের ব্যক্তি তার কোনো ক্ষতি করতে পারে। আচ্ছা, এরকম কি হতে পারে যে মৌমাছিদের কোনো ট্রেনিং দেওয়া হয়েছে যে ওরা কোনো লোককে আক্রমণ করতে পারে? কি কথা বলছেন অভিজিৎ স্যার? এই মৌমাছিরা তো আর সাফ শুটার নয় যে কেউ বলে দিল আর তাকে সে ফুল ফুটিয়ে চলে আসলো। আচ্ছা, আপনি এইমাত্র বললেন যে এই মৌমাছিরা কাউকে কামড়ানোর পর মারা যায়। আচ্ছা, কি এমন ঘটনা যার জন্য ওরা কামড়ায়? একটু ডিটেলে বলবেন? হ্যাঁ, মৌমাছিরা যখন কাউকে কামড়ায় তখন ফেরোমেন নামে একটা বিষ ছড়িয়ে দেয়, যাতে কিনা অন্যান্য মৌমাছিরা সতর্ক হয়ে দলবদ্ধভাবে আক্রমণ করতে পারে। সেই জন্য আমি আগেই বলেছিলাম মৌমাছিরা বিনা কারণে কাউকে আক্রমণ করে না। নিশ্চয়ই রাজ এই মৌচাকের মৌমাছিদের কোনো ক্ষতি করতে গিয়েছিল। স্যার, খুনি কি করে জানতে পারলো যে রাজ মৌমাছিদেরকে ডিস্টার্ব করবে? এই মৃত্যুটা দুর্ঘটনা নয় তো? না পুরবি, রাজ আসার 2 দিন আগে এই চাকটাকে এখানে লাগানো এটা কোনো কাকতালীয় ঘটনা নয়।
স্যার, রাজের মৃত্যুর পরে এই বাংলোটা বন্দনার নামে হয়ে যাবে। এই সব কিছুর পিছনে বন্দনা নেই তো? বন্দনা ইন্ডিয়াতে কবে আসছে? হোয়াট ননসেন্স! হাউ কুড ইউ ইভেন থিঙ্ক লাইক দ্যাট? আপনারা এটা ভাবলেন কি করে যে রাজের মৃত্যুর পেছনে আমারই হাত আছে? আর যদি তাই হয় যে রাজের মৃত্যুর পেছনে আমারই হাত আছে, তাহলে আমি আপনাদের ফোন কেন করতাম? পুলিশ তো অলরেডি কেস ক্লোজ করে দিয়েছিল, তাই না? দেখুন, আমরা শুধু জিজ্ঞাসা করছি। তবে মিস্টার রাজের পরে এই বাড়িটা কার নামে হবে? আই ডোন্ট নো। রাজ গভর্নমেন্টের থেকে এই বাড়িটা কিনেছিল, তো হয়তো গভর্নমেন্টেরই হাতে চলে যাবে। আমি এখনো কোনো নোটিশ পাইনি। কয়েকদিনের মধ্যে রাজের কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল? আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট। রাজ খুব ভালো মনের মানুষ ছিল, আর ওর সাথে কারো শত্রুতা হওয়া অসম্ভব একটা ব্যাপার। যদি আমি জানতাম যে ওর ভালো মনই ওর প্রাণ কেড়ে নেবে, তাহলে আমি ওকে এখানে আসতেই দিতাম না। এই অনাথাশ্রম খোলার চিন্তা ভাবনা ওনার মাথায় এলো কি করে? রাজ নিজে একজন অনাথ, তাই ও অন্য অনাথ বাচ্চাদের ফিলিংস বোঝে। ও অনাথ বাচ্চাদের বাড়ির মতো একটা পরিবেশ দিতে চেয়েছিল। আর ও যেই জানতে পারলো যে গভর্নমেন্ট এই বাড়িটা নিলাম করছে, তখনই রাজ সব থেকে বেশি দাম দিয়ে এই বাড়িটা কিনে নেয়। আচ্ছা, তাহলে রাজের মৃত্যুর কারণ এই বাড়িটা না তো? হতে পারে আর কেউ এই বাড়িটাকে কিনতে চেয়েছিল, রাজ এখানে এসে গেছিল তাই। হোয়াট? কেউ এতটা নিচ কিভাবে হতে পারে? পৃথিবীতে কি আর মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই? মনুষ্যত্ব আছে, বন্দনা দেবী, মনুষ্যত্ব আছে। তবে এমন মানুষ আছে যাদের সত্যি মনুষ্যত্ব বলে কিছুই নেই। জানার চেষ্টা করি যে কার কার এই প্রপার্টির উপর নজর ছিল। দেখুন স্যার, আমি আপনাদের বলতে পারবো না যে রাজবাবু ছাড়া এই নিলামের সঙ্গে আর কে কে যুক্ত ছিলেন। সরি। কেন কেন বলতে পারবেন না? দেখুন, এটা সরকারি ইনফরমেশন, আমি এইভাবে যে কারোর সাথে এটা শেয়ার করতে পারি না। দেখুন, আমরাও তো সিআইডির হয়েই কাজ করছি। হ্যাঁ, আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আসলে কি বলুন তো, যদি সরকারি নোটিশ পাই তাহলে এই ইনফরমেশন আপনাদের দিতে পারি, আদারওয়াইজ পারবো না। স্যার, নোটিশ পেয়ে গেছি। এবার তো আপনি দেবেন। দেখুন, সরকারি কাজ যদি নিয়ম মেনে হয় তাহলেই ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে। এই নিন, এই নিন। সব মিলিয়ে মোট 12 জন লোক ছিলেন যারা এই বাংলোটা কিনতে চেয়েছিলেন স্যার। স্যার, এই বাংলোর কাছে সরকার একটা হাইওয়ে বানাচ্ছে, সেই জন্য সবাই বেশি বেশি করে দাম বলছে, আর সবাই এই বাংলোটা কিনতে চায়। আচ্ছা, রাজের মৃত্যুর পরে এই বাড়িটা কে পাবে? দেখুন, রাজবাবু ডকুমেন্টেশন কমপ্লিট করেননি, সেই জন্য এই নিলাম আবার করা হবে, আর যে জিতবে সেই বাংলোটা পেয়ে যাবে। আই সি। নতুন করে নিলামি আবার কবে হবে? দেখুন স্যার, সেই ডেটটা এখন অব্দি ফিক্সড হয়নি, কিন্তু আপনাদের আরও একটা কথা আমি বলতে চাই স্যার, যে রাজবাবুর যতজন বিল্ডার ছিলেন ওরা সবাই রেগে ছিল, বেশ বিরক্ত ছিল। এর কারণ হচ্ছে উনি সব থেকে বেশি দাম দিয়েছিলেন। না স্যার, অ্যাকচুয়ালি উনি ডেডলাইনের পরে বিড সাবমিট করেছিলেন স্যার, সেই জন্য লোকজন বিরক্ত ছিল আমার। কিন্তু যদি উনি ডেডলাইনের পরে উনি বিট করে থাকেন, তাহলে সরকার অ্যাকসেপ্ট করলো কি করে? স্যার, অ্যাকচুয়ালি উনি ওখানে অনাথ আশ্রম খুলতে চেয়েছিলেন স্যার। আর স্যার, আমেরিকার সাথে ইন্ডিয়ার টাইমের যে পার্থক্য সেটা হলো 9.5 ঘন্টার স্যার, সেই জন্যই সরকার ওই বিডটা অ্যাকসেপ্ট করেছিল স্যার। দেখুন, এখন বাড়িটা সেই পাবে যার ভাগ্যে ওটা লেখা থাকবে। ভাগ্যে যদি নাও থাকে তো উনি তার ভাগ্য বদলানোর জন্য চেষ্টাও করেছিলেন, আর সেই লিস্টের মধ্যেই কেউ হবে। ললিতবাবু, এটা তো আবার দ্বিতীয়বার নিলাম হবে। যারা অ্যাপ্লাই করেছে এই দ্বিতীয় নিলামের জন্য, আমরা কি ওদের লিস্টটা দেখতে পারি? নো, সরি। এই লিস্টটা আমি আপনাদের এই জন্য দেখাতে পারলাম কারণ এই নিলামই হয়ে গেছে, কিন্তু যে নতুন লিস্টটা আসতে চলেছে সেটা আমি কোনোভাবে আপনাদের দেখাতে পারবো না। আরে 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 শালুকে, তুমি কি করতে চাইছো? কি শুনছি আমি? যা শুনেছো একদম ঠিক শুনেছো বস। কি শুনেছি? রিজাইন দিচ্ছ নাকি? হ্যাঁ। কেন কেন কেন? ব্যাস, আমার টাইম এসে গেছে। কিসের টাইম এসেছে? 1 মিনিট টাইম আছে এখনো? আরে এই টাইম নয় ভাই। তাহলে দেখো, প্রত্যেক মানুষকে একদিন না একদিন রিটায়ারমেন্ট নিতেই হয়, সেটা ক্রিকেটার হোক, মিউজিশিয়ান হোক, যে কেউ হোক। আমারও টাইম হয়ে গেছে, আমি রিটায়ারমেন্ট নেবো। আরে তুমি যাচ্ছ কোথায়? এই দেখো। এটা কি? দেখো দেখো।
আরে কি করছো যে তুমি শালুকে, বুঝতে পারছি না। এয়ার টিকিট যাচ্ছ কোথায়? হ্যাঁ, লন্ডন? আরে বাহ বাহ বাহ। পঙ্কজ, ক্যান্সেল করে দাও, যাও যাও। ক্যান্সেল হবে না। আরে রিফান্ড পেয়ে যাবে টাকা, কালকের টিকিট যখন, ডোন্ট ওরি। আমি রিফান্ড চাই না, আমাকে যেতে হবে ব্যাস। আরে তুমি এভাবে কিভাবে যাবে? কি হয়েছে কি? আরে আমার এত বড় ভুল হয়েছে যে আমার নিজের কাছে নিজের লজ্জা করছে। এমন কি ভুল হয়েছে? ওই মৌমাছির কেসটা। ও হো হো, মৌমাছির কেস। এটা দুর্ঘটনা নয় বস, এটা হচ্ছে খুন। খুন, ওইখানেই আমার ভুল হয়েছে। মৌমাছির এক্সপার্টের সঙ্গে কথা হয়েছে? কি বলেছো? আমি এক্সপার্টের সঙ্গে কথা বলেছি, আমি নিজে ভালো করে চেকও করেছি। তখন আমি বুঝতে পারলাম যে এটা দুর্ঘটনা নয়, এটা একটা খুন। উনি মৌমাছিকে হাতিয়ারের মতো ব্যবহার করেছেন বস। ডক্টর শালুকে, সেটা কিভাবে? দেখো, মৌমাছি কখন আসে মানুষের কাছে? যখন ফেরোমেনের গন্ধ পায় তখনই না? হ্যাঁ, যখন মানুষেরা ওর বিপদ ডেকে আনে তখন মৌমাছিরা মানুষের কাছে যায়, গিয়ে হুল ফোটায়। ব্যাস ভাই, ঠিক এইখানেই আমার ভুল হয়েছে। আমি তো কখনো ভেবেই দেখিনি যে ফেরোমেন বানানো যায় ভাই। হ্যাঁ, ঠিকই বলেছো। ফেরোমেন তো আর্টিফিশিয়ালিও বানানো যেতে পারে, ল্যাবরেটরি বা কোনো ফ্যাক্টরিতে। তার মানে কেউ আর্টিফিশিয়ালি ফেরোমেন বানিয়েছিল আর কোনো না কোনো ভাবে সে রাজের শরীরে পুশ করে দিয়েছিল। ব্যাস, মৌমাছিরা আসে আর ওকে অ্যাটাক করে। শাহরুখে, ওঠো ওঠো, তুমি ওখানে আবার যাও, সেখানে যেখানে রাজ খুন হয়েছিল রাজের সমস্ত জিনিসপত্র চেক করো। জানা তো যাবে যে কে ফেরোমেন ওখানে রেখেছিল, কে ফেরোমেন অ্যাপ্লাই করেছিল রাজের ওপরে। এই যে ডক্টর, রাজের সমস্ত জিনিসপত্র এই সুটকেসে। ঠিক আছে স্যার। এসিপি স্যার বলছিলেন আপনি নাকি রিটায়ার হয়ে যাচ্ছেন। কবে আপনার লাস্ট ওয়ার্কিং ডে? তোমার লাস্ট ওয়ার্কিং ডে ঠিক একদিন পরে। মানে ইনি রিটায়ার হচ্ছেন না। আচ্ছা দয়া, একটা কাজ করো, আমি বাইরে যাচ্ছি আর তুমি এখান থেকে একটা একটা জিনিস বাইরের দিকে ফেলবে। তখন বোঝা যাবে যে কোন জিনিসটায় ফেরোমেন আছে। ঠিক আছে? ঠিক আছে ডক্টর। এটা একটু ধরবে, দেখে নাও কিছুক্ষণের জন্য। আপনি দেখতে পাবেন তো? দেখতে পাবো। বাইরে তো মৌমাছি, সেই জন্যই বলছিলাম। তুমি হচ্ছে অভিজিৎ, এ পুরবী। আরে স্যার, সব দেখতে পাচ্ছেন আপনি। এই যান হচ্ছে যান জিনিসপত্র। যান 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 স্যার। স্যার সাবধানে যাবেন কিন্তু। হ্যাঁ, দাদা এ নিন ডক্টর। না, এতে ফেরোমেন নেই। আরে স্যার সাবধানে। আরে কিচ্ছু হবে না, যাতে ফেরোমেন থাকে তাতেই অ্যাটাক করে। আরে দেখ, কাজ হয়েছে, কাজ হয়েছে। দেখো, সব কটা মৌমাছি অ্যাটাকিং মোডে আসছে। তার মানে কেউ রাজের পারফিউমে ফেরোমিন মিশিয়েছিল। এই, আরে ডক্টর, আরে ভাই, মৌমাছি আমাকে কামড়ে দিয়েছে। স্যার আপনি ওখান থেকে সরে যান। আরে ভাই, আরে স্যার সরে যান ওখান থেকে, বাইরে যান। জল কোথায়? আরে সামনে ওইদিকে। আরে স্যার ওদিকে কুয়ো আছে, ওইদিকে যান। কুয়োতে ডুববো? আরে স্যার এখানে দাঁড়িয়ে না, স্যার? চলে যান। যান স্যার। আপনি ঠিক আছেন ডক্টর? বাপ রে বাপ, এই মৌমাছিরা আপনাকে রিটায়ার হতে দেবে না স্যার। আসুন 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 আসুন। আরে মৌমাছি, আসুন 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 আসুন। হ্যালো দাদা, নমস্কার, কেমন আছেন? আপনি? আমি হলাম চন্ডুমাল ঘন্ডুমাল গঙ্গেশ ভাই। আরে বাহ, বেশ লম্বা নাম তো আপনার। বলুন, কি সাহায্য করতে পারি? আমি নিলামির জন্য এসেছিলাম। ওই পুরনো বাংলোটা আছে না হাইওয়ের কাছে, ওইটা আমি কিনতে চাই। আরে এভাবে কিনতে পারবেন না স্যার, ওটা নিলামি হবে, সেখানে যে জিতবে সেই কিনতে পারবে বাংলোটা। আরে বাবা, টাকা দেবো তো, আমি টাকা দেবো। দেখুন, আর সময় নেই হাতে,
মাত্র 15 মিনিট বাকি আছে, আপনি লেট করে ফেলেছেন। আরে কি বলছেন আপনি, 15 মিনিটে কি কি হয়ে যায়? আরে দেখুন না আপনি, আমি তো এই পিটের জন্য এইটাও নিয়ে এসেছি। এই দেখুন। রাকেশ, রেজিস্টারটা নিয়ে এসো তো। স্যারকে দাও, এন্ট্রি করুন স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে এন্ট্রি করে দিন। ওকে স্যার। এখানে সাইন করে দিন শেষে গিয়ে। গুড, দিন আমাকে। আচ্ছা, ভেরি গুড, খুব ভালো হলো। আচ্ছা, ওই বাংলোর চাবি? মজা করছেন নাকি আপনি? চাবি এভাবে পাওয়া যায় নাকি? আরে ভাই, বিডিং হবে, নিলামি হবে, তারপর যে জিতবে সে পাবে চাবিটা। অদ্ভুত কথা বলছেন আপনি। ভিড় তো আমি জিতবো, এটা ধরেই নিন। আপনার বাচ্চাদেরকে আমার ভালোবাসা দেবেন, ঠিক আছে স্যার? থ্যাংক ইউ। কে জানে কোত্থেকে এসব লোকজন আসে, অদ্ভুত। কি দাদা, কাজ হয়েছে? স্যার, এই দেখুন আমার হাতের কাজ। গুড জব পঙ্কজ। 12 জনের মধ্যে 2 জন আছে যে দ্বিতীয়বার বিট করেছে এই বাড়িটা কেনার জন্য, হেমন্ত আর রোশন। মানে খুনি এই দুজনের মধ্যেই কেউ হতে পারে। আর সে যেই হোক না কেন, এবারেও এই বাড়িটা কেনার জন্য। বন্ধুগণ, সেই সময় হয়ে গেছে যখন আমরা বলতে পারবো যে নিলামির বিজেতা কে হয়েছে। আর আমি খুব আনন্দের সাথে এটা জানাতে পারছি যে নিলামির বিজেতা হলেন মিস্টার রোশন। রোশন বাবু, আপনাকে অনেক অনেক অভিনন্দন। 1 মিনিট, কিসের অভিনন্দন? সব থেকে বেশি বিড আমি লাগিয়েছি, ও কি করে জিতলো? দেখুন দাদা, আপনার কোনো ভুল হচ্ছে। সব থেকে বেশি বিড রোশন বাবু করেছিলেন, তাই ওনাকে দেওয়া হয়েছে বাংলোটা। এটা হতেই পারে না। আরে আমি অনেক বড় বিট দিয়েছিলাম, এই বাড়িটা আমার পাওয়ার কথা। কিসের টাকার কথা বলছেন স্যার? আমি 3টে খামি চেক করেছিলাম, আর চেক করার পরে মিস্টার রোশনের বিড সব থেকে বেশি ছিল, তাই ওনাকে এই বাংলোটা দেওয়া হচ্ছে। প্লিজ কাম অন ইয়ার, হেরে গেছো যখন বাচ্চাদের মতো কেঁদো না। বিজনেস এটা, আপ ডাউন তো হতেই থাকে। বিজনেসে চুরি চামারি চলে না। খামগুলো দেখান। আপনি প্রথমে ওই খামগুলো দেখান যেগুলোর মধ্যে সবাই বিট লাগিয়েছে। তাড়াতাড়ি দেখান। দেখান দেখান দেখান, দেখান, ওকে দেখান, দেখিয়ে দিন। দেখান। না না না, আমি ওটা দেখাতে পারবো না, এটা নিয়ম বিরুদ্ধ। চুরি করাও নিয়মের বিরুদ্ধে। আমি 7 কোটির বিড লাগিয়েছিলাম। 4 কোটি। এক্ষুনি হেড অফিস থেকে ফোন করবে, বলবে আমি 3 কোটি লাগিয়েছিলাম। 4 কোটি কম। কোনো ফোন আসবে না। বোকা পেয়েছে নাকি আমাদের? আপনি বললে ফোন আসবে। চলো তোলো, ফোনটা তোলো এক্ষুনি। আমি কি করব না করব সেটা আপনার কাছে শুনবো না আমি। আপনি ললিত বাবু, আপনি তো অনেক আইন টাইনের কথা বলছিলেন আমাদের, আর এদিকে ফোনই তুলছেন না। হ্যাঁ, আরে এটা তো খুব বাজে ব্যাপার। আপনি ব্যুরোতে চলুন। আপনি কোথায় পালাচ্ছেন রোশন বাবু? আপনি আমাদের মিষ্টি খাওয়াবেন না? নতুন প্রপার্টি কিনছেন আপনি? হ্যাঁ, আরে আপনিও চলুন। চলুন চলুন। স্যার, রোশন বাবু একদম ঠিক বলছেন স্যার। রোশন বাবুর এর সঙ্গে কোনো সম্পর্ক নেই স্যার। যা ফ্রড হয়েছে স্যার আমি করেছি। এই রোশনের অপরাধ নিজের কাঁধে কেন নিচ্ছ? ও কি তোমাকে অনেকগুলো টাকা দিয়েছে? একটা কথা মনে রেখো, এই টাকা খরচ করার সময় পাবে না। খুব তাড়াতাড়ি তোমার ফাঁসি হবে। স্যার, স্যার এই সামান্য বেইমানির জন্য ফাঁসি দেবেন আমাকে? আরে না না, বেইমানির জন্য নয়, খুন করার জন্য। খুনের জন্য ফাঁসি হবে। স্যার, খুন কার খুন স্যার? রাজ রাকেশের খুন, যে আগের নিলামে ওই বাড়িটা প্রপার্টিটা কিনেছিল। স্যার, কিন্তু আমি কাউকে মারিনি স্যার। স্যার, আমি মারিনি কাউকে স্যার। আমরা জানি জানি এই রোশনই মেরেছে। তুমি ওর কথা ফাঁস করে দাও, না হলে এর পাপের ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে। স্যার, এটা আপনি কি বলছেন স্যার? আমি রাজকে কেন মারতে যাব বলুন? ওই প্রপার্টির জন্য। আর কিসের জন্য? আপনি এসব কি বলছেন স্যার? আমি মানছি আমি ললিতের সঙ্গে এক হয়ে নিলামির কাজে একটু আদ্রু গুপি কাজ করেছি, কিন্তু এই প্রপার্টির জন্য আমি কাউকে খুন করে দেব নাকি? তার মানে তুমি বলতে চাইছো তুমি এই খুন করনি? না স্যার। আচ্ছা ঠিক আছে, রবি ওই পারফিউমটা নিয়ে এসো তো একটু। এই পারফিউমটা দিয়ে দেবো? হ্যাঁ, বাইরে মৌমাছিদের চাক আছে। কি বলছো? স্যার, পারফিউম মানে আপনি কি বলছেন? স্যার,
আমাদের কেসের সঙ্গে পারফিউমের কি সম্পর্ক আছে স্যার? তুমি কি সত্যিই জানো না এই পারফিউমের সঙ্গে কেসটার কোনো সম্পর্ক নেই? স্যার আমরা সত্যি কথা বলছি স্যার, রাজবাবুর মৃত্যুর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই স্যার। স্যার ললিত একদম ঠিক কথা বলছে স্যার। তাহলে এই খুনটা রোশন করেনি, তাহলে বাকি থাকে ও, সেই একজন। এই কাগজ থেকে এটা প্রমাণিত হয় যে তুমি রঞ্জিত রায়ের নাতি। তোমার কাছে তো অনেক বড় কারণ ছিল এই বাড়িটাকে ফিরে পাওয়ার জন্য। কি দেখুন, রায় রঞ্জিতের নাতি হওয়ার সুবাদে এটা প্রমাণ হয় না যে এই খুনটা আমি করেছি। হেমন্ত বাবু, খুনি কখনো কখনো তার অপরাধের প্রমাণ তার নিজের সঙ্গে নিয়ে ঘোরে, যেমন আপনি। আমি বুঝলাম না ঠিক কাকে বোঝাচ্ছি। এই দেখুন প্রমাণ। অদ্ভুত ব্যাপার ডক্টর সালুখে, আপনারা সেফটি স্যুট পরা সত্ত্বেও এইভাবে আপনাদের মৌমাছি কামড়াতে পারলো? হ্যাঁ, কখনো কখনো সেফটি স্যুট পরা সত্ত্বেও মৌমাছি কামড়াতে পারে। আর তার উপর মৌমাছি চাকটাকে যদি এদিক থেকে ওদিকে নিতে হয় তাহলে তারও বেশি অ্যাটাক হতে পারে। দেখুন আসলে এই অনেক হয়েছে হেমন্ত, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আর কোনো রাস্তা আছে তোমার? আজ্ঞে না, আমি এসব কাজ করেছি। যখন রাজ বাংলোতে ঢুকলো তখন আমি ওখানেই ছিলাম, আর সুযোগ পেয়ে আমি বাংলোয় ঢুকে পড়েছিলাম। আমি পারফিউমের বোতলের মধ্যে ফেরোমেন মিশিয়ে দিয়েছিলাম। তারপর রাজকে আওয়াজ দিয়ে ডিস্টার্ব করে আমি ওকে মৌচাকের কাছে নিয়ে যাই, আর তারপর যা কাজ মৌমাছি করেছে। আমি আমার পৈতৃক বাড়িটা ফেরত পেতে চেয়েছিলাম। বাহ বাহ বাহ, নিজের পৈতৃক ভিটে বাঁচাতে আপনি একজনকে খুন করে দিলেন। আইন আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। খুব কম হলেও আজীবন কারাবাস হবে আপনার। নিয়ে যাও একে পঙ্কজ। চলো। চালুকে, এবার তুমি রিটায়ারমেন্ট নিতে পারো। আরে আমি তো রিটায়ার হবই না। কালকে তো তুমি বলছিলে যে রিটায়ারমেন্ট নেবে। আরে ওটা কালকের কথা ছিল। হায় ভগবান, তার মানে পেছন ছাড়বে না, আমাদের আরো সহ্য করতে হবে। পিছন ছাড়ার প্রশ্নই ওঠে না, কেউ কারণ নয়। আমার তোমাকে ছাড়া চলবে না, আর তোমার আমাকে ছাড়া চলবে না। এই নিন, সরকার এই বাংলোটা এবার রাজের পরে আপনার নামে করার সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি যে আপনি রাজের অনাথ আশ্রম খোলার যে স্বপ্ন ছিল তা পূরণ করবেন। রাজের মৃত্যুর পর আমার লাইফের এটাই উদ্দেশ্য এখন, ওর সেই স্বপ্নটা পূরণ করা। বাট থ্যাংক ইউ সো মাচ রাজকে জাস্টিস দেওয়ার জন্য। আমরা যা করেছি ওটা তো আমাদের ডিউটি ছিল। আপনার যদি আর কিছু সাহায্য লাগে তাহলে আমাদের নিশ্চয়ই জানাবেন। কখনো কখনো আসবেন অবশ্যই, আপনাদের থেকে বাচ্চারা ইন্সপিরেশন পাবে। আরে এতে আবার বলার কি আছে, হতে পারে ওই সমস্ত বাচ্চাদের মধ্যে হয়তো আমাদের কোনো সিআইডি অফিসার পেয়ে যাব।